কেন আবার? এই যে এখন আমি তোমায় ছেড়ে মিলি আপুর কাছে থাকি। কি আর করব বলো? তুমি তো তুর্য ভাইকে পেয়ে আমায় পাত্তাই দাও নি। পরি নিশানের গলা টেনে দিয়ে বলল, ফাজিল। আচ্ছা শোনো, তোমার তুর্য ভাইয়া কোথায়? জানি না তো। তুমি ভাবির ভাইয়ের সাথে যাওয়ার পর তুর্য ভাইয়া কোথায় যেন চলে গেছে বলে যায়নি? আচ্ছা তুমি যাও। নিশান আবারও এক ছুটে মিলির কাছে চলে যায়। পরির মনটা খারাপ হয়ে যায়। এভাবে না বলেও তুর্য চলে গেল কেন? ইচ্ছা ছিল আজ সকল মান অভিমান ভুলে তুর্যর কাছে নিজেকে ধরা দেবে, অথচ তার হলো না। খাওয়ার সময় আর তুর্য দেখা পাওয়া গেল না। মানুষটা কি তাহলে সত্যি সত্যি চলে গেল? পরি কয়েকবার ফোন দিয়েছে কিন্তু ফোন বন্ধ। রাত প্রায় 8টা হবে। রোজে বান্ধবী কাজিনটা নাচছে, সাথে অন্যরাও যোগ দিচ্ছে, কিন্তু পরি মন কিছুতেই এখানে বসছে না। কোথাও থেকে যেন মেহু ছুটে এসে বলল, ওই পুলিশের তুই কি জাদু করেছিস বলতো? মানে এটাই, উনি তোকে চোখে হারাচ্ছেন। ধুর, ভুল ভাবছিস তুই। ওনার গার্লফ্রেন্ড আছে তাই নাকি? জানতাম না তো। আচ্ছা যাই হোক, সে তোকে ছাদে যেতে বলছে কেন? আমি কি জানি? আচ্ছা পরি দোনামোনা হয়ে ছাদে যায়। অদ্ভুত, ছাদে তো কেউ নেই। মেহনুবা কি তাহলে মজা করলো? তবে মন খারাপের জন্য শূন্য ছাদটা একদম পারফেক্ট। পরি আরেকবার তুর্য নাম্বারে ডায়াল করতে যাবে, তখনই পরীকে টেনে ছাদের দেওয়ালে সাথে চেপে ধরে তুর্য। পরি চিৎকার করতে যাবে, তুর্য পরির মুখ চেপে ধরে। রাগে কাঁপতে কাঁপতে বলে, কাল এতবার করে বারণ করলাম, পরও কেন তুমি ওর সাথে এত সময় কাটাচ্ছ? কিসের আলাদা কথা তোমাদের? পরি অস্ফুট শব্দ করছে, কথাও বলতে পারছে না। তুর্য থেকে নিজেকে ছাড়াতেও পারছে না। তুর্য ধমক দিয়ে বলে, চুপ করে আছো কেন? উত্তর দাও। পরি মনে মনে বলে, আরে আহাম্মক, মুখ ধরে রাখলে উত্তর দেব কিভাবে? মুখে কিছু বলতে না পেরে পরি আবারও তুর্যর হাতে আঙুলে কামড় বসিয়ে দেয়। তুর্য ব্যথা পেয়ে হাত সরিয়ে নেয়। পরি ছেনা পেয়ে বড় শ্বাস নেয়। তুর্যর মুখে রিয়াকশন দেখে ফিক করে হাসে। এমনিতে প্রচুর রেগেছিল তুর্য। পরি এহেন কাণ্ডে ও হাসিতে রাগটা যেন আরও বহুগুণ বেড়ে গেল। পরি হাত ধরে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। পরি ব্যথা পেয়ে কিছুই বলে না। তুর্য রক্ত রাঙা চোখে পরির চোখে দিকে তাকিয়ে বলে, খুব মজা লাগে না তোমার? লাগবেই তো, এখন তো সুযোগ পেয়েছো তুমি। এই যেভাবে খুশি সেভাবে নাচাচ্ছ আমায়। সুযোগটা ভালো মতোই কাজে লাগাচ্ছ। আমার ভালোবাসার সুযোগ নিয়ে বারবার আমায় আঘাত করছো। আমি না করার সত্য প্রতিশোধ নিচ্ছ না? তুমি প্রতিশোধ? পরি তুর্যর দৃষ্টিতে নিজের শীতল দৃষ্টি রেখে বলে, আমি ব্যথা পাচ্ছি। পরি দুর্বল কণ্ঠে এইটুকু শুনে তুর্যর হাত ছেড়ে দেয়। পরি কয়েক কদম এগিয়ে সামনে দাঁড়ায়। চাঁদের আলো স্পষ্ট না হলে অস্পষ্টভাবে পরির হাত তুর্য চেপে ধরায় দাগ দেখা যাচ্ছে। পরি যেখানে হাত বুলাতে বুলাতে শান্তভাবে বলে, আমি আগেও বলেছিলাম প্রতিশোধ আমার ব্যক্তিত্বের সাথে যায় না। এখন শত হোক রেহান আমার ভাবির ভাই, তাই মুখের ওপর সামান্য কিছুতে না করতে পারি না আমি। এমন নয় যে সে আমায় কোনো খারাপ প্রস্তাব করেছে। তাছাড়া তার গার্লফ্রেন্ড আছে এবং সে যথেষ্ট ভালো মানুষ। বাকি রইল ভালোবাসার কথা। এইটুকুতে আপনি আমায় আজ কতগুলো কথা শুনিয়ে দিলেন, অথচ আপনি দেখলেন না একবারও আমার ভালোবাসাটা, বুঝলেন না কখনো। তাই হয়তো আজ এতগুলো কথা বলতে পারল। আচমকা তুর্য পরীকে জড়িয়ে ধরে বলল, সরি পরি, প্লিজ সরি, ক্ষমা করে দাও। আমি তো জানতাম না তার গার্লফ্রেন্ড আছে, আর রাগটাও কন্ট্রোল করতে পারিনি। পরি তুর্য থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অভিমানী সুরে বলল, কথায় কথায় জড়িয়ে ধরবেন না। তুর্য হেসে বলল, আমার কি বাজে স্বভাব কোনোদিনও যাবে না। পরি হাসি পেল, সেটা জোর করে আটকে রাখে। অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। তুর্য বলে, ও আচ্ছা, পরি তো আমার সাথে রাগ করেছে। পরি তো এখন আমার সাথে কথা বলবে না। এ কি, পরি কি হাসছে আমার কথা শুনে? তুর্য কথা বলার ভঙ্গিতে হাসি আটকে রাখার জুলুম হয়ে যাচ্ছে পরি, তবুও যথাসম্ভব চেষ্টা হাসি আটকে রাগী ভাবটা ধরে রাখে। কিন্তু একের পর এক তুর্য মজা করে কথা শুনে হাসি আটকে রাখতে কষ্ট হচ্ছে। তুর্য বলে, এখনই যত রাগ করা করে নাও,
বিয়ের পর কিন্তু রাগ করা আর সুযোগ পাবে না। পরি নিশ্চুপ। তুর্য আবার বলে, জিজ্ঞেস করে কেন? পরি তবুও চুপ। তুর্য নিজে বলে, ও জিজ্ঞেস করবে না? আচ্ছা আমি বলি, সুযোগ পাবে না এজন্যই যে তখন তো আমার টাইগার বাসায় থাকবে। তুমি রাগ করলে টাইগারকে বলবো, যা তো আমার বউয়ের আঁচল ধরে আমার কাছে নিয়ে আয়। তুমি তো আবার ওকে ভয় পাও। টাইগারের কথা মনে আছে তোমার? আরে ওই যে তুমি যে বলতে বিদেশি কুত্তা। কিসে আর কি রাগ দেখাবে? পরি দম ফাটিয়ে হেসে ফেলে। তোমার সাথে তুর্য যোগ দাও। পরি হেসে চলছে। তুর্য হাসতে হাসতে বলে, কি আমার সাথে নাকি রাগ করবে থাকবে? কতক্ষণ পারলে রাগ করে থাকবে? পরি তুর্যর হাতে একটা কিল বসিয়ে দেয়। তুর্য পরীকে টেনে বুকে জড়িয়ে নেয়। পরি হাসি বন্ধ হয়ে যায়। তখন মনোযোগ দিয়ে শুনছে তুর্য বুকে হৃদয় স্পন্দন। পরি নিচু স্বরে বলে, শুনতে পাচ্ছ কি আপনার হৃদয় স্পন্দন? কি বলছো জানো? জানি। বলেন তো কি বলছে? তুমি বলো দেখি মিলে কি না। ভালোবাসি পরি এটা বলছে। তুর্য মুচকি হাসে। পরি মাথা তুলে তুর্যর মুখের দিকে তাকিয়ে বলে, মিলেছে? পরি কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে তুর্য বলে, হ্যাঁ। এরপর শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে পরি শান্ত হয়ে থাকে তুর্যর বুকে। চারপাশ থেকে শীতের ঠান্ডা শীতল বাতাস কখনো কখনো দুজনকে শিহরে দিচ্ছে। পরি লজ্জায় কেঁপে কেঁপে উঠছে। কুহেলিকার চাদরকে ঢেকে দিচ্ছে হয়তো পরীকে লজ্জা থেকে বাঁচাতে। পরি মৃদুস্বরে বলল, একটা আবদার করি। একটা গান শোনো। তুর্য মুচকি হেসে পরির উদ্দেশ্যে গান শুরু করলো। ঠিক এমন এভাবে তুমি থেকে যাও স্বভাবে। শীতের সময় পেরিয়ে গেছে। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পরি আর তিথি। সেই সাথে একটুখানি সময় বের করে কথা বলছে দুজন দুজনের ভালোবাসার মানুষটির সঙ্গে। প্রাইভেট থেকে সাথে সাথে ফিরছে পরি, তিথি আর মেহনুবা। পথে প্রান্তের সাথে দেখা হয়ে যায়। প্রান্ত হেসে সবার সাথে কথা বলা শেষ করে পরির উদ্দেশ্যে বলে, তোমার কি 5 মিনিট সময় হবে? পরি এবার তিথির দিকে তাকে প্রান্ত দিকে তাকে জিজ্ঞেস করে, কেন? আজ কিছু কথা বলবো যেগুলো তুমি জানো না। তিথিও জানা দরকার। তিথি বলে, এমন কি কথা যেটা আমি জানি না? প্রান্ত দোকানের দিকে এগোতে এগোতে বলে, এসো বলছি। পরি, বিথি, মেহনুবা তিনজনে প্রান্তকে অনুসরণ করে পিছন পিছনে যায়। চায়ের দোকানে গিয়ে থামার পর সেই ভ্যানওয়ালা দোকান থেকে বেরিয়ে আসে, যার জন্য প্রান্ত লোকেদের সাথে ঝামেলা করছিল পরি। লোকটি পরির দিকে তাকিয়ে হেসে বলে, ভালো আছো মা? পরি উত্তরে শুধু মাথা নাড়ায়। লোকটি পুনরায় জিজ্ঞেস করে, আমায় চিনছ? পরি উত্তরে বলে, আপনি তো সেই যাকে। পরি সম্পূর্ণ কথা পূর্ণ করে প্রান্ত বলে, যাকে আমি মেরেছিলাম আর ওনার জন্যই তুমি প্রতিবাদ করেছিলে। পরি অবাক হয়ে বলে, আপনি মেরেছিলেন? প্রান্ত অপরাধের ন্যায় মাথা ঝাঁকিয়ে বলে, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পারছি। বারবার মনে হয়েছিল তোমাকে সত্যটা জানাই, ভয় জানাতে পারিনি। পাছে জানতে পেরে যদি তুমি বা তিথি আমাকে ঘৃণা করো, এজন্য সত্যিটা জানিয়ে দিলাম। তাছাড়া আমি নিজে ওনার কাছে ক্ষমা চেয়েছি। লোকটি বলল, মা, যাওয়ার হইয়া গেছে। মানুষ তার ভুল বুঝতে পারলে তারে মাপ কইরা দেওয়ান লাগে। উত্তরে পড়ি মৃদু হেসে বলে, আমি মাপ করার কেউ না। সে তার ভুল বুঝতে পেরেছে, এতেই খুশি। পরীক্ষার বাকি আর মাত্র 7 দিন। এর মধ্যে প্রিয় রোজেন বিদেশে যাওয়ার ভিসা হয়ে গেছে। এই নিয়ে ভাইয়ের সাথে পড়ি রাগের শেষ নেই। অভিমানী প্রিয়মের সাথে কথা বলা বাদ দিয়েছে। খাওয়ার টেবিলে সবাই যখন চুপচাপ খাচ্ছিল, তখন প্রিয়ম বারবার খোঁচাচ্ছে পরীকে, কিন্তু পরি যেন পণ করে বসেছে, কথা বলবে না। রেহানা বেগম প্লেটে ভাত বাড়তে বাড়তে বলে, কী রে প্রিয়ম, ওর পিছনে লেগেছিস কেন? পরি রাগ দেখিয়ে বলে, তোমার ছেলেকে বলে দাও আমার সাথে যেন কথা না বলে। প্রিয়ম নালিশ করে বলে, আমি কি করেছি ওকে বলে? আম্মু, আমি কোনো স্বার্থপরের সাথে কথা বলবো না মা। রেহানা বেগম দুজনকে থামিয়ে দিয়ে বলেন, তোরা থাম, কি হয়েছে বল আমায়, এত রাগ কেন? প্রিয়ম টেবিলের ওপর
চাপড় দিয়ে বলে, আমিও তো তাই বলি, কাল চলে যাব আমি। আর ও কি শুরু করেছে আজ। পরি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, খাবো না আমি। এরপর আগে গজরাতে নিজের রুমে চলে যায়। ব্যালকনিতে গিয়ে এক কোণে বসে পড়ে। মন খারাপ হচ্ছে এখন ভীষণ। প্রিয়ম পিছু পিছু এসে পরির পাশে বসে, বলে, সত্যি কথা বলবি না? সব রাগ অভিমান ভুলে পড়ি। প্রিয়মকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, তোমায় খুব মিস করবো ভাইয়া। প্রিয়ম পরির মাথা হাত বুলিয়ে বলে, আমিও তোকে মিস করবো পাগলি। তুই চিন্তা করিস না, তোর পরীক্ষা শেষ হলে তোকে আমার কাছে নিয়ে আসবো। তুই ইংল্যান্ড থেকে পড়বি। পরি ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি বাংলাদেশে পড়বো। কেন রে, বয়ফ্রেন্ড আছে নাকি? পরি থতমত খেয়ে বলে, আব্বু আম্মুকে রেখে যাব না। আচ্ছা পাগলি, আর কাঁদিস না, এখন চল খাবি। পরি হাতে উল্টো পিঠে চোখে পানি মুছে বলো, চলো। খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমানোর আগে তুর্যকে কল দেয় পরি। দুবার কল দেওয়ার পরে তুর্য ফোন রিসিভ করে না। এমনিতে মন খারাপ, তার উপর আবার ফোন তুলছে না। মন খারাপ নিয়ে বিছানায় হয়ে শুয়ে থাকে পরি। মিনিট 5 পর তুর্য ফোন করে। প্রথমবার রিং হয়, কেটে দেওয়ার পর দ্বিতীয়বার ফোন রিসিভ করে পরি। তুর্য বলে, সরি গো, ফোন সাইলেন্ট ছিল। পরি অভিমান সুরে বলে, এত ব্যস্ত থাকো কেন? অফিসের কাজ করছিলাম। অফিসের কাজ বাড়িতে কেন? ইনকমপ্লিট ছিল তো তাই। এখন যা খুশি করো, কিন্তু আমাদের বিয়ের পরে ভুলে অফিসের কাজ বাড়িতে আনার চেষ্টা করো না। তুর্য কোলের ওপর বালিশ রেখে মিটি মিটি হাসে। তাহলে কি করব? বাড়িতে ঢুকতে দেব না। তাহলে কোথা থাকবো আমি? ছাদে থাকবে। তোমার কষ্ট হবে না? একটুও না। সত্যি? না, একদম না। ঠিক আছে, আমার সমস্যা নেই। সকালে পাশের ছাদে একটা সুন্দরী মেয়ে আসছে। ভালোই হবে, ঘুম থেকে উঠে সুন্দর মেয়ের মুখটা দেখতে পারবা। পরি তেলে বেগুনের জলে উঠে বলল, শালা, এই ছিল তোর মনে? প্রতিদিন ছাদে গিয়ে অন্য মেয়ে দেখিস, আবার বলিস সুন্দরী। পরি চিবিয়ে চিবিয়ে কথা বলার দারুণ মজা পাচ্ছে তুর্য। আর একটু রাগি দিতে বলে, সুন্দরকে তো সুন্দরী বলবো, তাই না? সত্যি বলছি ভাই, মেয়ে পুরো দেখার মতো। পরি এবার চেঁচিয়ে উঠল, চুপ কর তুই, আর একটা কথা বলবি না। একেই তো অন্য মেয়ের প্রশংসা করতেছিস আমার কাছে, আবার বলছিস ভাই। আমি তোর ভাই লাগি? তুর্য শব্দ না করেই হাসছে। তবে কতক্ষণ শব্দ ছাড়াই হাসতে পারবে জানা নেই। একটা মানুষ রাগলে যে এত আনন্দ পাওয়া যায়, আর সেই মানুষটা যদি হয় নিজের ভালোবাসা মানুষ, তাহলে তো কথাই নেই। তুর্য এবারও শব্দ করে হেসে ফেলে। পরি ধমক দিয়ে বলে, হাসিস কেন আবার? তুর্য শরীর দুলিয়ে হাসতে হাসতে বলে, তুমি না বলে চুপ করতে? আমি চুপ করতে বললেই চুপ থাকতে হবে নাকি? অবশ্যই। আমি কি তোমার কোনো কথা ফেলি বলো? ঢং করবি না একদম। চুপ থাকতে বলে আরও বেশি বেশি কথা বলবি। ও আচ্ছা, তার মানে অন্য মেয়ের প্রশংসা করতাম এটা বলতেছ? পরি দাঁত কিরমির করে বলল, তোর কচুর কথা শোনার মতো সময় আমার নেই, ফোন রাখ। তুর্যকে আর কিছু বলতে না দিয়ে পরি কল কেটে দেয়। ওইদিকে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায় তুর্য। কয়েকবার ফোন দিলে ফোন ধরে না তুর্য। এতদিনে পরি রাগ ভাঙানোর উপায় জেনে গেছে, গান। এখন একমাত্র গান গিয়ে শোনালে মহারানী রাগ ভাঙবে। তুর্য ফোনে টেক্সট করে, ফোনটা রিসিভ করো, তোমার কোনো কথা বলতে হবে না, রাগাবো না এখন সত্যি। পরি মেসেজটা দেখে কিন্তু রিপ্লাই করলো না। প্রায় সাথে সাথেই ফোন দেয় তুর্য। পরি ফোন রিসিভ করে চুপ করে থাকে। তুর্য গান ধরে, তুমি আমাকে আলগে রাখো, ঠিক এভাবে সঙ্গে থাকো। গান শুনে পরীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। গান শেষে শুধু অস্পষ্টভাবে বলে, ভালোবাসি খুব। পরি আর মেহনুবাকে কলেজের সামনে নামিয়ে দিয়ে প্রিয়ম রোজ আর পরির বাবা এয়ারপোর্টে চলে যায়। প্রাইভেটে মন বসছে না একটুও। বারবার ভাই আর ভাবির কথা মনে পড়ছে। এতদিনের রোজের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে পরি। প্রাইভেটে একটা পরীক্ষা থাকায় পরি আর এয়ারপোর্টে যেতে পারেনি। প্রাইভেটে এক্সাম শেষ হলে বাসায় এসে শুয়ে থাকে পরি। রেহানা বেগমের পরি রুমে এসে মাথায় হাত বুলিয়ে বলেন, মন খারাপ? পরি মায়ের কোলে মাথা রেখে বলল, ভাইয়াকে খুব মিস করছে মা। রেহানা বেগম নিরুত্তর। পরি মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি অনেক শক্ত মনের মানুষ মা,
তোমার কষ্ট হচ্ছে তবুও বুঝতে দাও না। আমি কি তোর মতো বাচ্চা নাকি? আমি বাচ্চা নই মা, আমি বড়। ইস, বাবা মায়ের কাছে সব সন্তানরাই ছোট, বুঝেছিস? পরি মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলো। সন্ধ্যার দিকে তুর্যর সাথে কথা বলা শেষ করা মাত্রই পড়তে বসেছিল পরি, তখন বাবার রুমে এসে বলেন, পড়ছিস মা? পরি দরজার দিকে তাকিয়ে বলে, আব্বু, ভিতরে আসো। তিনি ভিতরে গিয়ে পরির পাশে দাঁড়ান, মাথা হাত বুলিয়ে দিয়ে বলেন, 10 মিনিট পর পড়তে বসো। ঠিক আছে, কিন্তু কেন? তোর মা সব বলবে বাবা। তিনি চলে যাওয়ার সময় পিছু ফিরে বললেন, কিছু বলবি মা? পরি চেয়ার থেকে উঠে বাবার কাছে গিয়ে বলে, কিছু কি হয়েছে? তিনি পরির গালে হাত রেখে মায়া দৃষ্টিতে তাকিয়ে বলেন, তুই কত বড় হয়ে গেছিস মা, এভাবে কেন বলছো? পিয়ংকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার সময় ওখানে আমার এক বাল্যকালের বন্ধুর সাথে দেখা হয় বহু বছর পর। ওর ছেলে আজ দেশে ফিরেছে, অনেক জোরাজুরি করে আজ বাসায় নিয়ে গেল। পরিবারের সবাই খুব ভালো, বুঝলি? ওর ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছে। আগে থেকেই তোর কথা শুনে এখন হাত ধরে বলে, মেয়ে তোর যেমন দেখতে হোক, তোর মেয়েকে আমি আমার ছেলের বউ করতে চাই। তাই আজকে ওরা তোকে দেখতে আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে বিয়ের ঠিক করে রাখবো। তোর পরীক্ষা শেষ হলে বিয়ে হবে। ছেলে খুব ভালো, তোর অপছন্দ হবে না। পরি কিন কর্তব্যমুখ হয়ে এতক্ষণ বাবার সব কথা শুনছিল। এটা কি করে সম্ভব? বাবা চলে যাওয়ার পরপরই পরি মায়ের কাছে যায়। রেহানা বেগম তখন রাতে রান্না করছিলেন। পরি হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, আব্বু এসব কী শুরু করেছে মা? রেহানা বেগম একবার পরির দিকে তাকিয়ে আবার কান্নায় মনোযোগ দেন। তরকারি নাড়তে নাড়তে বলে, কি করেছে? আজকে নাকি আমায় দেখতে আসবে। এবার তিনি ব্যস্ততা বাদ দিয়ে পরির দিকে তাকান, ভুরু কুচকে জিজ্ঞেস করেন, দেখতে আসবে মানে? জানো না তুমি? তোমার আব্বু তো বলো যে তারা নাকি কোন বন্ধুর পরিবার আসবে, তাই রান্নাবান্না করছি, তোকে দেখতে আসবে। এসব তো কিছু বলেনি। তাহলে আব্বু কি আমায় মিথ্যা বলছে? মিথ্যা বলা মানুষ তো উনি নয়। আচ্ছা, তুমি গিয়ে পড়তে বসো, আমি তোর বাবার সাথে কথা বলছি। পরি আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। একটার পর একটা বইয়ের পাতা উল্টে পড়ার মন বসাতে পারছে না। বাবা হঠাৎ এমন সিদ্ধান্ত পরি ভীষণ চিন্তিত। মায়ের উপর পরি বিশ্বাস আছে, একটা ব্যবস্থা হবেই, কিন্তু বাবার এমন সিদ্ধান্ত কেন হঠাৎ? তুর্যকে কি একবার জানাবে? 7-5 ভাবা বাদ দিয়ে পরি তুর্যকে ফোন করে। তুর্য ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার, এই সময় না পড়তে বসার কথা? ফোন দিছ কেন? কয়েকদিন পর যে পরীক্ষা, সে কথা মাথায় আছে? তুমি আমার কথা শোনো, দরকারে ফোন দিয়েছি, পরে শুনবো দরকারি কথা, আগে পড়া শেষ করো। তুর্য আমায় দেখতে আসবে আজ। তুর্য কয়েক সেকেন্ড চুপ থেকে বলো, মানে? কারা দেখতে আসবে? কেন দেখতে আসবে? ছেলেপক্ষ দেখতে আসবে। এই শোনো, এখন মজা করার সময় না, তুমি পড়ো। আমি সিরিয়াস তুর্য। কিভাবে কি বুঝলাম না, হুট করে বলতেছ দেখতে আসবে? আব্বু মাত্র এসে আমায় বলো, কি বলো এসব পড়ি? আমার মাথা কাজ করছে না। তুমি চিন্তা করো না, মাকে বলছি, মা ম্যানেজ করে নেবে। কালকে কোচিংয়ে যাওয়ার সময় দেখা করব। এখন রাখছি পড়ি। বলো, তুমি পাল্টে যাবে না তো? মাথা ঠিক আছে তোমার? মনে হয় আমি পাল্টে যাব? আমার খুব ভয় করছে পড়ি। ধুর, বাচ্চাদের মতো ভয় পাচ্ছ তুমি। আমি পাল্টাবো না। তুমি পাল্টে গেলে কিন্তু আমি শেষ হয়ে যাব পড়ি। হায় রে, কিচ্ছু হবে না, রাখি। মন খারাপ করছো কেন? পাল্টানো হলে ভালোবাসতাম না, আমি তোমারই থাকবো, এই বিয়েও ভাঙবো, টেনশন নিও না। রান্নাবান্না শেষ করে রেহানা বেগম রুমে আসেন, 1 কাপ চা হাতে নিয়ে টেবিলের ওপর রেখে পড়ি বাবার উদ্দেশ্যে বলেন, পরীকে দেখতে আসবে, এটা তো বলিনি। তিনি পত্রিকার দিকে তাকিয়ে উত্তর দেন, তাহলে কি তুমি এলাও করতে? এজন্য কি আমায় বলবেও না? জেনে গেছে তো? পরি বলেছে বলে। তারপর কিছুক্ষণ দুজনে চুপ। রেহানা বেগমই বলেন, কয়দিন পর মেয়েটা পরীক্ষা, আর তুমি প্যারা দিচ্ছ ওকে, এজন্যই তোমার আগে বলতে চাইনি। আরে বিয়ে তো এখনই হচ্ছে না, এখন তো শুধু দেখে যাবে। দেখা দেখির জন্য অনেক সময় পড়ে আছে, পরীক্ষার মাঝে ঝামেলা করা দরকার নেই। এইসব বিয়ের কথাবার্তা চলে মেয়েটা পড়ায় মন দিতে পারবে? কথার মাঝে বাবার ফোনটা বেজে ওঠে। ওপাশ থেকে কি বলে তা শোনা যাচ্ছে না। বাবা শুধু হা আর মাথা নাড়াচ্ছে। কথা শেষ হলে রেহানা বেগম জিজ্ঞেস করেন, কে? ওই বন্ধু, তোমার মনে আশা পূরণ হলো? মানে ওরা আজই আসতে পারবে না। ওদের বাড়িতে আজকে
প্রচুর মানুষ। রেহানা বেগমের মনে মনে ভীষণ খুশি হলো। সেটা বাবাকে বুঝতে দিল না। পরদিন কোচিংয়ে যাওয়ার সময় দেখা হয় তুর্যর সাথে। তুর্য মুখ দেখে বোঝা যাচ্ছে খুব চিন্তিত। পরীকে জিজ্ঞেস করে, কাল আসেনি কেন ওরা? পরী ভুরু কুচকে বলে, আসলে মনে হয় খুশি হতে। তোমার তাই মনে হয়? আগে হয়নি। তোমার কথা শুনে এখন মনে হলো। ওরা কি পরে আসবে বলেছে? তা তো জানি না, তবে মা বলে দিয়েছে পরীক্ষার মধ্যে কোনো বিয়ের কথা না তুলতে। পরী, একটা কথা বলি। বলো। আমি আমার পরিবার নিয়ে যাই তোমার বাসা, তোমার পরিবার বলবে মানে? বলতে চাচ্ছি তোমার মা রাজি হবে? কেন হবে না? তার কারণও তো তোমার অজানা নয়। ধুর, এর আগের কথা ভেবে মা বসে আছে নাকি? মা নিজেও চায় আমি যেন এখন বিয়েটা করে ফেলি, কিন্তু আমার সাথে হোক এমনটা নিশ্চয় চায় না। তুমি নেগেটিভ কেন ভাবছো? আর যদিও না মেনে নেয়, তুমি কি আমায় ছেড়ে দেবে? কতবার বললাম ছেড়ে দেওয়ার জন্য ভালোবাসিনি। যেভাবে হোক পরিবার মানিয়ে বিয়ে করাবো। তুমি তোমার পরিবারে জানিয়ে দেখো কি বলে। আচ্ছা, এখন চলো তোমায় পৌঁছে দেই।